আপনার এই যে সাহিত্য সংস্কৃতির সাথে চর্চা, এই বিষয়টা কবে থেকে শুরু হয়েছিল? এবং আমরা সাধারণত এখন গার্ডিয়ানরা অনেকটা বেশি মনে করে থাকি যে এগুলো মনে হয় সময় নষ্ট, যে পড়াশোনা বাদ দিয়ে এই সাহিত্য সংস্কৃতির চর্চা আসলে কোনো রকম কোনো কিছু বেনিফিট দিবে না। কিন্তু আপনার ক্ষেত্রে আপনার পারিবারিক সাপোর্টটাও আসলে কেমন ছিল যদি একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ কথাটা বলার জন্য। যে আমরা যখন কলেজ পড়াশোনা করেছি বা ওই লেভেলে, তখন কিন্তু বা স্কুল লেভেলে এই 21শে ফেব্রুয়ারিতে আমরা দেয়ালিকা প্রকাশ করতাম। হ্যাঁ, আমি দেয়াল পত্রিকা আমার অনেক বেশি, এবং সেখানে একটা লেখা প্রকাশ পাওয়া মানে হচ্ছে যেন বড় কিছু করে ফেলা জীবনে। এই যে জায়গাটা ছিল, এই জায়গাটাও হয়তো এখন একটু বোধহয় কমে আসছে। তো আমার ব্যক্তিগত জীবনে লেখালেখির কিন্তু ওই সূচনাটা কিন্তু ওই দেয়ালিকা ধরেই হয়েছে। তো মানে আমার মনে আছে খুব করে যে কলেজে যখন আমার প্রথম লেখাটা প্রকাশ পেয়েছিল একটা ইংরেজি কবিতা লেখা। তো আমি নিজেও মানে আমি হয়তো বাংলা লিখতে পারি না, তবে কেন জানি আমি ইংলিশ কবিতা লিখে ফেললাম। তো ওখান থেকে সবাই বলল যে না, তুমি তো খুব ভালো করছো। আর আমার লেখালেখি হাতের লেখাগুলো সুন্দর ছিল বিধায় ওই সময়ে আমাকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি এটাকে লিখবা, সবগুলো লেখা কালেকশন করার পরে বাছাইকৃত লেখাগুলো তুমি লিখবা। তো আমি লিখেছি। তো আমার মনে হয়েছে যে আমি বড় কিছু করে ফেলছি। তো এখানে আমার সহকর্মী, আমার সহপাঠী যারা, তারা আমাকে খুব যথেষ্ট এনকারেজ করেছে, অনুপ্রেরণা দিয়েছে। এবং আমার সিনিয়র ভাই যারা আছেন তারাও বলতো, না তুমি তো সুন্দর লেখো, তোমার লেখা, হাতের লেখাটা কার, এই যে তমুকের লেখা, এটা যখন আমার কানে আসতো তখনই মনে হতো যে না, আমি পারবো, আমি লেখালেখি করব। এমনি করেই মূলত লেখালেখি। তো তার ওইরকম খুব বেশি যে বই প্রকাশ করব বা একেবারেই মানে একটু আরো অ্যাডভান্স হব, ওইরকম চিন্তা ছিল না। মাঝখান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়েছি, তখন আবার এই লেখালেখি থেমে গেছে। তখন এই ম্যাথমেটিক্যাল ডেরিভেশন, এই মানে একটা বাস্তবধর্মী সাবজেক্টের সাথে কয়েক বছর কাটানোর পরে তারপরে আবার চাকরিতে জয়েন করলাম। করার পরে মূলত পড়াশোনার জন্য জাপান গিয়েছি। ওখানে গিয়ে আবার যখন মাতৃভূমি থেকে অনেক দূরে, তখন মাতৃভূমি, মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কথা মনে পড়লো। তখনই আবার লেখালেখি ফিরে আসলাম। আবার তখন লেখা শুরু করলাম। এমনি করে এরপরে আর থামিনি। সাপোর্ট পেয়েছি সর্বমহলেই। যেমন আমি বলবো পারিবারিকভাবেই সাপোর্ট পেয়েছি, কোনো বাধা আসেনি যে এটা লেখালেখি না করার জন্য এরকম। এখন যারা আমাদের কলিগরা আছে, বিশেষ করে কর্মস্থলে যারা আছে, সিনিয়র জুনিয়র, তারা দেখলে এই কবি স্যারে, আমি তো এটা বলা দরকার নেই, কিন্তু তারপরে আমাকে হয়তো নামে জানেন না, স্যার আপনি লেখালেখি করেন না, এই যে ব্যাপারটা, এটা খুব ভালো লাগে। একদমই তাই। খুব সুন্দর আপনার যে একটা পরিবার থেকে এবং আশেপাশের মানুষের থেকেও সাপোর্টের জায়গাটাও অনেক বেশি ছিল। এবং আমরা যদি একটু দেখি, এখন আবার অনেকেই কিন্তু স্বাভাবিকভাবেই বলছেন যে আমাদের কারিকুলাম যেই এখন শিক্ষা প্রতিষ্ঠানের বা বিষয়গুলো অনেকটুকুই কিন্তু আলাদা, এবং বাহিরের কথা চিন্তা করতে গেলে আমাদের এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কারিগরি শিক্ষার বিষয়গুলোর সাথেও কিন্তু সংযোগ অনেকটুকু কম। সেই বিষয়টাও আসলে কিভাবে দেখছেন? বা এখানে কারিগরি শিক্ষা আমাদের জন্য যেতেই হবে, কারণ এখন এটা নিয়ে আমাদের যারা পলিসি মেকার আছেন স্যাররা কথা বলছেন যে এখন যেভাবে অনার্স, বিভিন্ন বিষয়ের উপর অনার্স মাস্টার্স করে বের হচ্ছে, তাদের মানে এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান নেই। তো এখন এরা লক্ষ লক্ষ শিক্ষিত বেকার রেখে এই দেশকে তো এগিয়ে নেওয়া যাবে না, তাকে কাজ দিতে হবে। তো কাজ দেওয়ার জন্য তাকে এমন একটা কাজ থেকে শিখাতে হবে ছাত্র জীবনে, যাতে সেই কাজটা সে সেল করতে পারে, অর্থাৎ সেই কাজটা সে বিক্রি করতে পারে, এমন কিছু তো শিখাতে হবে। তো সেটা নতুন করে চিন্তা হচ্ছে, হয়তো কারিকুলামেও চেঞ্জ আসবে। আর যে ব্যাপারটা হলো, ওই যে কথাটা বললাম যে আমরা যেটা নিয়ে কনসার্ন, যে আমরা আসলে আমাদের প্রজন্ম কোথায় যাচ্ছে। এখন প্রজন্ম কিন্তু যেথায় যাক, সে ধাক্কা খেয়ে একটা জায়গায় কিন্তু আবার সে শিকড়ে ফিরে আসবে। তাকেই বাংলা ভাষা, বাংলাদেশ, মা, মাতৃভূমির প্রতি সে কিন্তু একটা সময় ফিরে আসবেই। এর প্রয়োজনে কিন্তু সে দাঁড়িয়ে যাবেই। সুতরাং অতটা আশাহত হওয়ার কিছু নেই যে প্রজন্ম এখনো বই কেনে না, বই পড়ে না, তা কিন্তু নয়। আপনি দেখেন আমাদের 21শে বই মেলা হচ্ছে, এখানে তো কোটি টাকার বই সেল হচ্ছে। তাই এই যে মনে করেন 10 কোটি 20 কোটি টাকার বই সেল হচ্ছে, কারা নিচ্ছে? বই তো কিনছে। একদম যদি না কিনতো তাহলে এত বই কেন মানে প্রতি বছর প্রকাশ পায়?